আচ্ছা, আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনের সামনে একটা ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে রবিবার বলে ডেপুটেশন জমা হচ্ছে না। আমরা ইমেলের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন পাঠাচ্ছি। এই যে আমাদের ডেপুটেশন, এটা ইমেলের মাধ্যমে পাঠাবো। আমরা এখানে আজকে শো অফ করছি যে আপনারা সকলে অবগত আছেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশে বিশেষ করে একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা যে সমস্ত ছাত্ররা লড়াইয়ে নেমেছিলেন, সেই ছাত্র আন্দোলনকে বেস করে আজকে ভয়ঙ্কর রকম বাংলাদেশে একটা বলতে গেলে একটা হিন্দু মুসলিম একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা চলছে। এবং রীতিমতো বাংলাদেশে যে ওই ছাত্র আন্দোলনের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক প্রায় 300-র ওপর প্রায় সরকারি মতে সাধারণ মানুষ এবং ছাত্র খুন হয়েছে, বহু ছাত্রীও খুন হয়েছে, কিন্তু বেসরকারি মতে খুন হয়েছে তার কিন্তু 1000-এর ওপর এবং আহতের সংখ্যা আরও বেশি। সেই হিসাবে আমরা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষপক্ষের পক্ষ থেকে বাংলাদেশে একটি বলতে গেলে ডেপুটেশন দিচ্ছি। সেই ডেপুটেশনে আমাদের দাবি যে দোষী যেই হোক তার যেন সমূল শাস্তি হয় এবং রীতিমতো যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের প্রত্যেকের যেন কোনো রাজনীতি বিচার করে তাদের শাস্তি হয়, নজিরবিহীন শাস্তি হয়। এবং অবশ্যই যে সমস্ত বলতে গেলে মানুষেরা মারা গেছেন, প্রাণ হারিয়েছেন, যাদের বলতে গেলে মায়েরা তাদের সন্তানকে হারিয়েছেন এবং যাদের বলতে গেলে যে সমস্ত বউরা তাদের স্বামীকে হারালেন, তাদের পরিবারকে যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই যেন একটা চাকরির বন্দোবস্ত করে এবং তাদের রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত করে, সেটাই অবশ্যই তাদের দেখতে হবে। এটাই শেষ কথা, আমাদের দাবি এটাই। হ্যাঁ, আপনি আসুন। আমাদের দাবি একটাই যে বাংলাদেশ দপ্তরকে অবশ্যই যে যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের পরিবারকে চাকরির বন্দোবস্ত করতে হবে এবং তাদের যারা হত্যাকাণ্ডের দায়ী তাদের প্রত্যেকের বলতে গেলে শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশের বর্তমান শাসক দলের কর্তৃপক্ষ থেকে। আমরা আর বেশি কিছু বলছি না। আমাদের কার্যকরী সভাপতি আইনজীবী সমৃদ্ধ দেব রয়েছেন, এবার আপনাদের সামনে কিছু বক্তব্য পেশ করবেন। আচ্ছা, আমরা যে আন্দোলনটা শুরু দেখেছিলাম সরকারের পক্ষ থেকে, সরকারের বিপক্ষে যে আন্দোলনটা শুরু হয়েছিল, আন্দোলনটায় বলা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। বলেছিল যে মুক্তিযোদ্ধাদের যারা নাতি নাতনি যারা আছে তারা শুধুমাত্র কেন কোটার সুবিধা পাবে, সুবিধাটা সাধারণ মানুষকে সকলকে দিতে হবে মেধার ভিত্তিতে। কিন্তু আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, সেই ভার্ডিক্টের পরে আমরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর আমরা দেখতে পাচ্ছি যে এই কোটা সংস্কার আন্দোলনটা হয়ে গেল সেখান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন। পরিষ্কার বাংলাদেশে যারা মুভমেন্ট করছে, যেই সব আন্দোলনকারীরা মুভমেন্ট করছে, কোটা প্রথাকে তুলে দেওয়ার পরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তাদের মূল বক্তব্য রাষ্ট্রকে সংস্কার করতে হবে। তাদের মধ্যে রাষ্ট্র সংস্কার কি? তাদের মধ্যে রাষ্ট্র সংস্কার হলো শরিয়া আইন চালু করা। সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার এখানে একটাই প্রশ্ন, কি হবে? প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেকটা সময় হিন্দু হত্যার ঘটনা আসছে। আজকে যারা পূর্বে এই বিষয়টা নিয়ে এই বাক্সারকার 7 পয়েন্টে মুভমেন্ট করেছে তারা এই বিষয়টা তুলেছে কিনা জানি না, তবে রাষ্ট্রকে এইটাও খেয়াল রাখতে হবে যে গণতন্ত্রের মধ্যে কোনো একটা বিশেষ ধর্মকে ছোট করে না দেখা। আজকে বাংলাদেশে 2% হিন্দু আছে, তাদের কি অবস্থা হবে যদি শরিয়া শাসন চালু করা হয়? প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় বাংলাদেশে দুর্গা মায়ের মূর্তির মাথা কেটে নেওয়া হচ্ছে। এই সব ব্যাপারগুলো যে হচ্ছে, শেখ হাসিনা তার বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে? যখন সরকারকে বলা হচ্ছে, যখন হিন্দু মাইনরিটির যে লিডার্সরা আছে যারা তখন সরকারকে বলছে, তখন সেই জায়গায় সরকার চুপ, সরকার কোনো উত্তর দিতে পারছে না। কারণ তারাও একরকম মন থেকে শরিয়া শাসনকে হয়তো সমর্থন করে, বাইরে থেকে হয়তো তারা গণতন্ত্রের খোলস পড়ে আছে।
সেই জায়গাতে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা বলছে যে অবিলম্বে যারা এই শরিয়া শাসন জামাতের পক্ষে আওয়াজ তুলছে বাংলাদেশের রাস্তায়, যাদের জন্য আজকে কোটা আন্দোলনের নামে এতগুলো ছাত্র হত্যা হলো, এতগুলো মায়ের কোল খালি হলো, তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশ সরকার অবিলম্বে তাদেরকে কড়া শাস্তির ব্যবস্থা করে এবং যেই সব পরিবার থেকে মানুষ হারিয়েছে, যেই সব পরিবারের পরিজনরা হারিয়েছে, তাদের জন্য যেন বাংলাদেশ সরকার কোনো চাকরি বা কোনো কিছুর ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়ায়। ইনকিলাব জিন্দাবাদ, সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা। আমরা এখানে সবাই জানি যে আমরা একটা পুরুষ অধিকার আন্দোলন করি, আমাদের সংগঠন সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা, এবং বহুদিন ধরে আমরা কিন্তু বাংলাদেশের সাথে মিশেই একসাথে আন্দোলনটা করছি। বাংলাদেশের দুটো পুরুষ অধিকার সংগঠন আমাদের সাথে একসাথে মিলে মানে আন্দোলন করছে এবং আমাদের একটা বড় প্ল্যান ছিল যে আমরা মানে দুই দেশের মানুষ একসাথে মিলে আমরা বাইরে অনেকে যাব, মানে বাইরে গিয়ে জার্মান, জাপান বা অন্যান্য যে দেশ আছে সেখানে কিন্তু পুরুষ অধিকারের কথাগুলো আমরা বলবো, আমরা একটা ইন্টারন্যাশনালি মুভমেন্ট করবো। এবং যারা যেসব ভাইয়েরা, যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তারা কিন্তু হিন্দু না, তারা মুসলিমরাই ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে একটা আন্দোলন করছিলাম। এবং সেই হিসাবে আমরা গত মাসেই আমরা পাসপোর্ট বানিয়েছি নিজেদের। আমাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে গিয়ে মুভমেন্টটা পুরোপুরি করা, কিন্তু এখন যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আমরা একটা অবস্থা যে আমরা যেতেই পারলাম, যে তারাও আর দেশে আসতে পারছে। আমাদের এই যে একটা মুভমেন্ট, মানে যেটা আমাদের একটা প্ল্যান ছিল, এই প্ল্যানটা কিন্তু সংগঠিত হচ্ছে। শুধু আমাদের প্ল্যান বলে না, যে কোনো প্ল্যান, আমি এটা বুঝতে পারছি, কেননা যেহেতু পাশাপাশি ভারত এবং বাংলাদেশ অনেক কিছু আমাদের একসাথে মিলে কাজ অনেক কাজ আছে, কিন্তু সেই সব এইসব ঝামেলার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, যাতে বাংলাদেশ সরকার বন্ধ করে তার জন্য দাঁড়িয়ে। আমাদের হচ্ছে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা, আজ আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। সেই ডেপুটেশনের একটা বিশাল একটা মহত্ব আছে। সেই মহত্বটা কি, আমাদের ভারতবর্ষ একটা ঐতিহ্যশালী দেশ। সে দেশ কিন্তু সকুণ্ডল পাটাল মুঘল এক দেশে হলো লীন, অর্থাৎ আমরা যারা আজ ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষের আজ আমরা বিচরণ করছি, বিভিন্ন সরকারি চাকরি করছি বা বেসরকারি চাকরি করছি বা বিভিন্ন জায়গাতে আমরা কাজকর্ম করছি, আমাদের ঐতিহ্য হচ্ছে, আমাদের যদি পূর্বপুরুষ দেখা যায় অনেকেই সেই সময়কার সেই সময় যে সময় রাইট হয়েছিল সেখান থেকে আমাদের অনেক পূর্বপুরুষ আজ আমরা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্তরে স্তরে আমাদের পৌঁছে গেছি। আমাদের মূল শেকড় অনেকেরই আছে বাংলাদেশের বিভিন্ন জায়গা জমি থেকে শুরু করে সব স্তরে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা সন্ত্রাস কি একটা শান্তির পক্ষে? আমরা কিন্তু সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা যারা পুরুষদের নিয়ে কথা বলে, পুরুষদের অসুবিধা সুবিধা, অর্থাৎ আর্টিকেল 14, অর্থাৎ যে পুরুষ কর্মী কোনো হিংসা আক্রমণের কাণ্ডারি হয়ে যাদের বলার কিছু থাকে না, একমাত্র কোর্টকে সামনে রেখে তারা বছরের পর বছর ঘুরে বেড়ায়, সেই সংগঠনের সামনে দাঁড়িয়ে, সেই সংগঠন যারা পুরুষদের নিয়ে কথা বলে, যে সংগঠনের মধ্যে একজন সিনিয়র অফিসার, পুলিশ অফিসারই হোক বা যে কোনো সরকারি কর্মচারী হোক, তাকে মিথ্যা মামলায় বছরের পর বছর কোনো মহিলা কোনো কর্মচারী তাকে বছরের পর বছর সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে নানা রকম অফেন্সিভ এফেক্টের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়। কিন্তু সে বছরের বছরও একটা ন্যায়ালয় বা ন্যায়ালয়ের সাথে যুক্ত হয়ে বছরের পর বছর একটা টেনশনযুক্ত মুভমেন্টের মধ্যে থাকেন, যেরকমভাবে আমাদের মাননীয় রাজ্যপাল একটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। অর্থাৎ এরকম একটা পরিস্থিতিতে যে সমস্ত সংগঠন দাঁড়িয়ে আজ সামনের সারিতে দাঁড়িয়ে মুভ করে, তাদের নাম হচ্ছে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা। এই সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা লক্ষ্য করেছে যে বিগত কিছুদিন যাবৎ আমাদের প্রতিবেশীদের, যে দেশকে আমরা সোনার বাংলা বলি, যে দেশ থেকে আমরা বিতাড়িত হয়ে আজ আমরা এখানে এসেছি, সেখানকার মানুষ কিন্তু সুখী নয়। তাই আমরা দেখেছি যে সেখানকার একটা অংশ বিশাল মুসলিম স্তর আছে, কিন্তু আর একটা অংশ আমাদেরই স্তর, তারা হচ্ছে হিন্দু ভাই বোন। কিন্তু আমরা যখন যে কোনো কাজ করি, যে কোনো পুজো পার্বণ, যে কোনো পরিস্থিতির সামনে দাঁড়াই, তখন থেকে আমরা হাতে হাত মিলিয়ে পরস্পরকে শ্রদ্ধা, পরস্পরকে বিশ্বাস, পরস্পরের ভালোবাসা নিয়ে আমরা কিন্তু কাজ করি। এখানে কিন্তু বলার বিষয় আছে যে এরকম একটা পরিস্থিতি যখন সেই রাইট হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের ভারত, সেই ভারতের নাম হচ্ছে আমাদের ইন্ডিয়া, সেই সময় যখন পাকিস্তান সহ বিভিন্ন দেশ আমার সোনার বাংলাকে আক্রমণ করেছিল, সেই সময় তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল এবং সার্বিকভাবে ইন্দিরা গান্ধীর সময়
জওয়াহরলাল নেহরুর আমন্ত্রণ বক্তব্য, ইন্দিরা গান্ধীর সময় তারা কিন্তু পাশে দাঁড়িয়েছিল। সেখান থেকে যে মুক্তিযোদ্ধার উদ্ভব হয়েছিল, তারা যে একটা কাণ্ডারি তৈরি করতে পেরেছিল, অর্থাৎ সেই স্তর থেকে দাঁড়িয়ে যে তাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য সেখানকার সরকার যে একটা কোটা বেঁধে দিয়েছিল, সেই কোটাকে সামনে রেখে আজ প্রায় 70-80 বছরের পরে তাদের মধ্যে আজ কেন চেতনা জাগছে, কেনই বা, এটাই আমাদের কাছে একটা বড় প্রশ্ন যে এতদিন পর তাদের মধ্যে কেন চেতনাটা হট করে জাগছে। এতদিন তো কারোর মধ্যে জাগে না। এইটা হয়তো লোকাল প্রশাসন ভালোভাবে অনুবীক্ষণ করবেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কোনো স্তর, বিশেষ করে আমাদের বাংলা এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের পশ্চিমবঙ্গ সহ আমাদের ভারতবর্ষ যারা গণতন্ত্রের কাণ্ডারি, গণতন্ত্রকে পুজো করি, সেই গণতন্ত্রের একটাই বৈশিষ্ট্য হচ্ছে সাম্য সমাজ ব্যবস্থা, অর্থাৎ সব সমাজের সমস্ত মানুষকে আমরা সমান চোখে দেখি। আমরা অতীতে দেখেছি যে রাজীব গান্ধীর সময় যখন শ্রীলঙ্কা আক্রমণ হয়েছিল, যখন এলটিটি বিশাল আকার ধারণ করেছিল, যখন তামিল গোষ্ঠী যখন আক্রমণ করেছে, সেক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষের সেই রাজীব গান্ধীর সময় সেখানকার সরকার পাশে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি যে অতীতে সোমালিয়া সহ বিভিন্ন জায়গা যেখানে অর্থনৈতিক অবস্থায় ভঙ্গুর হয়ে গেছিল, সেখানেও ভারতবর্ষ তার সীমিত সেনা নিয়ে অর্থনৈতিকভাবে তাদেরকে সাহায্য করেছিল। এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে রাষ্ট্রের বিভিন্ন অংশ যখন আক্রমণ হয়েছে, প্রতিবেশী দেশ, তারা কিন্তু আমাদের পাশে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। আমরা দেখেছি যে অতীতে নেপাল, ভুটান, আফগানিস্তান যখন নানা স্তরে আক্রমণ হয়েছে, নানা স্তর দিয়ে আক্রমণ হয়েছে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে, সেই অবস্থায় দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষের ঐতিহ্যই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। ভারতবর্ষের ঐতিহ্য, এর জন্যই আমরা ভারতবাসী, এবং আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম, আমরা আজ এত জায়গায় প্রতিষ্ঠিত। আজ আমাদের প্রথম 3টে স্তর, অর্থাৎ প্রথমে আমেরিকাকে সামনে রেখে পরে 2 স্তরের মধ্যে আমরা প্রশাসনিক স্তরে না ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন জায়গাতে আমরা বিশ্বের প্রথম স্তরেতে আমরা আছি। এটা আসার পেছনে প্রধান কারণ হচ্ছে আমরা সবাইকে সম্মান করি, সবাইকে রেসপেক্ট করি, সবাইকে ভালোবাসি, এবং সবার মতকে আমরা সম্মান করে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এবং সুন্দর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষ আর সবার কাছে প্রতিষ্ঠিত। কিন্তু কিছুদিন আগে আমরা যেটা দেখলাম সেটা ঘটনা, ছোটো অঙ্কুর, সেই অঙ্কুর হচ্ছে সমাজের সেই ছোটো ছোটো বিকশিত অঙ্কুর, সেই অঙ্কুরটাই হচ্ছে আমাদের ছাত্র সমাজ। তারা ভীষণভাবে আক্রান্ত হলো। কে করলো, কেন করলো, কী জন্য করলো, এটা আমাদের প্রতিটা ভারতবর্ষের কাছে আমাদের কাছে প্রশ্ন যে হট করে এরকম একটা উস্কানি কে দিল, কোন স্তর দিলে। আমরা হয়তো আমাদের এইখান থেকে দেওয়া সম্ভব না, ইন্টারন্যাশনাল কিছু বাইন্ডিংসের মধ্যে আমরা পড়ে যাব, কিন্তু ওখানকার প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা দেখুন যে দেশের সেই 70-80 বছর পরে কেন এরকম একটা ইস্যু হলো, কেন এত মানুষের প্রাণ গেল, এবং যাদের প্রাণ গেল, যারা সত্যি এফেক্টেড, তাদের জন্য তো সরকারের তো কিছু করা দরকার। সরকারি প্রশাসন, আমরা এটাও জানি যখন রাইড বেঁধে যায় তখন সামলানো যায় না, যেরকম স্তরই হোক তাকে আটকানো দরকার। যেরকম একটা দমকল একটা বড় এরিয়াতে আগুন নেভাবার জন্য পারিপার্শ্বিক বাড়িগুলোকে তাদেরকে ভেঙে দিয়ে সেখানে জল ছিটিয়ে যেমন করে, তেমনিভাবে শেখ হাসিনা একদিন আগে আমি কথা শুনেছি যে উনিও ওপর থেকে সেই আগুনটাকে নেওয়ার জন্য সেই ওপর থেকে হোস পাইপ দিয়ে ছোটো যে হেলিকপ্টার থেকে উনি জল ছিটিয়েছেন, সেটাও যেমন ঠিক, তেমনিভাবে যে অর্থনৈতিক ডামাডোল আচমকা চালু হলো, কার প্রশ্ন, কে উস্কানি দিল, কোন রাষ্ট্রে কোন নেতৃত্ব উস্কানি দিল? আমাদের বঙ্গীয় সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা এর জন্য গর্জে উঠছে। আমাদের ঐতিহ্যকে আমরা মাথা ঢুকছি। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত পেট্রোপল সীমান্ত সহ বিভিন্ন সীমান্তে এখন মালভর্তি গাড়িগুলো আজ আটকে গেছে। আজ অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ ওখানকার খেটে খাওয়া দৈনিক লেবার, তাদের অর্থনৈতিক অবস্থার কথা আজ কোনো সংগঠন বড় মুখ করে বলছে না। তাদের বাড়িতেও মা আছে, বোন আছে, তাদের বাড়িতে সব আছে, তাদের প্রতিদিনকার খাবার, প্রতিদিনকার উপায় করে তবে তাদের পেটে জোটে। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের কথাও আমাদের চিন্তা করতে হবে। অর্থাৎ সেন্সেক্সটাকে কোন পদ্ধতিতে এটাকে ধস নামিয়ে দিল,
বিশাল একটা সেন্সেসকে ধস নামিয়ে দিয়ে একটা অর্থনৈতিক ডামাডোল তৈরি করলো। এবং এর প্রভাব কী হচ্ছে? এর প্রভাব যখনই হয়, আমরা জানি যে আমার বাড়িতে যদি আগুন হয়, আগুন গেলে পারিপার্শ্বিক অংশগুলো এফেক্ট হয়। সেমনিভাবে আজ নয় কাল জিনিসের দাম হুড় করে বাড়বে, জিনিসের দাম হুড় করে বাড়বে। সেই সমস্ত মানুষগুলো যাবে কোথায়? তাদের নামে অনেক মিথ্যা কেস হবে, তাদের নামে অনেক সমস্যা এসে দাঁড়াবে। রাষ্ট্র হয়তো প্রথম দিকে তাদের কাছে পাশে থাকবে না। রাষ্ট্র সেই যে মানসিক যন্ত্রণা, সেই যে কষ্ট, সেই যে দুঃখ, সেই যে ব্যথা, সেগুলো লড়াই করার ক্ষমতা তাদের হয়তো অনেকেরই থাকবে না। অনেকেরই দেখবো যে আত্মহত্যা করেছে, অনেকে নির্বিচারে খুন হয়েছে, অনেকে নির্বিচারে বলি হয়েছে। এখানেই আমাদের সমাজতান্ত্রিক বঙ্গীয় পুলিশ মোর্চার কাছে আবেদন। প্রতিদিনে আমাদের প্রতিটা গিয়েকে সম্মান জানিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধানরা যারা দিল্লিতে কাজ করে, দিল্লির ইস্যু যেহেতু সেন্ট্রালের ইস্যু নয়, বেঙ্গলের ইস্যু নয়, তারা পাশে দাঁড়াবে এবং যতটা সম্ভব দ্রুত সমস্যার সমাধান করে একটা ন্যায়পরায়ণ একটা সুস্থ নীতি, একটা সুন্দর একটা বিদেশীয় নীতি, যেটা আমাদের ভারতীয় কমিশনারের একটা নিজস্ব দায়িত্ব আছে, তাদেরও একটা নিজস্ব ভূমিকা আছে, তারা সেই নীতির পথ ধরবে। এবং আমাদের এখানেই আমাদের বক্তব্য যে তারা একটা সুন্দর একটা স্বাভাবিক সমাজ আবার ফিরিয়ে দেবে। যে সমস্যা অতীতে আমরা দেখেছিলাম, শস্য সুফল সুজলা বাংলা, সেই রবীন্দ্রনাথের সময়, ঋষি বঙ্কিমের সময় যে বাংলাদেশকে আমরা চিন্তা করেছিলাম, সেই বাংলাদেশকে আমরা আবার নতুনভাবে দেখব। আবার সোজানো বাংলাকে আবার সফলভাবে আমরা সুন্দর বিকশিত অবস্থায় দেখব। এটাই আমাদের বঙ্গীয় পুলিশ মোর্চার কাছে আমার ব্যক্তিগত আবেদন। তো আপনারা যারা এখন আছেন বা যারা শুনছেন, প্রত্যেকেই এটা মর্মস্থ করবেন, চিন্তা করবেন যে এরকম পরিস্থিতি আমাদের দেশে হলে আমরা কী করতাম। এটাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে। তো আজ এখানেই আমার বক্তব্যটা শেষ করছি। জয় পুলিশ অধিকার, জয় সমাজতান্ত্রিক বঙ্গীয় পুলিশ মোর্চা, ইসলাম জিন্দাবাদ।